খুব সুন্দর ও নির্বিঘ্নে চলছে ফলতার পুনর্নির্বাচন। হ্যাঁ, জাহাঙ্গীর খান নেই, তাকে অঞ্চলে খুঁজে পাওয়া যাচ্ছে না। মহিলারা অনেকেই বলছেন 15 বছর বাদে তারা ঠিকঠাকভাবে ভোট দিতে পারছেন। এর জন্য প্রশাসনকে ধন্যবাদও জানানো হয়েছে ফলতার সাধারণ মানুষের তরফ থেকে। জানি রাখি, ফলতার এই পুনর্নির্বাচন যে চলছে তাতে দুপুর 1টা পর্যন্ত আমরা যা হিসাব পেয়েছি নির্বাচন কমিশনের তরফ থেকে, তাতে 60.43% ভোট অলরেডি পড়ে গিয়েছে। এখানে অনেকে প্রশ্ন করছে যে লড়াইয়ে তো পুষ্পা নেই, ফাঁকা মাঠে কি গোল বিজেপির? দেখুন, পুষ্পা থাকলেও বিজেপিই জিতত। এই আসনে বিজেপি একেবারেই জয়লাভ করবে, এটা অতি বড় বিজেপির শত্রুও জেনে গেছে। পুনর্নির্বাচন, তাও আবার ভোট হয়ে যাওয়ার পর, নতুন সরকার আসার পর ফলতার মানুষ দেখে নিয়েছে কারা এসছে সরকারে। আসার পর যেরকমভাবে একের পর এক 6 মার্চে নতুন মুখ্যমন্ত্রী, সেই সব দেখে ফলতা কি পিছিয়ে থাকতে পারে? সাধারণ মানুষ ঢেলে ভোট দেবে বা দিচ্ছে বিজেপিকে, এটা আমরা মনে করতেই পারি। কীরকম সেখানকার চিত্র, ভোটের কিছু টুকরো ছবি আপনাদেরকে দেখাবো। এবং বলে রাখি আরও একটা বিষয়, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গিয়েছিলেন, সেখানে হাইকোর্টের তরফ থেকে কি বলা হয়েছে জানাবো। আরও কিছু খবরাখবর থাকছে আপনাদের জন্য। চলে আসি, কিছু টুকরো ছবি ধরা পড়েছে। এই টুকরো যে ভিডিওর কথা বলছি সেটা দেখার আগে অনুরোধ করব, যারা আমাদের এই চ্যানেলটি দ্য বেঙ্গল টিভিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে নেবেন পেজটিকে। একেবারে শান্ত পরিবেশে ভোট হচ্ছে। ফলতাবাসী এই ভোট গত 15 বছরে দেখেনি। যেরকমটা আমাদের 29 তারিখে এবং 23 তারিখে হয়েছে ভোট এপ্রিলে, সেরকমভাবেই কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ, তাদের জওয়ানরা একেবারে বুথ কেন্দ্রগুলিতে রয়েছে। 280+ সামথিং বুথে, মানে ফলতার যে যতগুলো বুথ রয়েছে সেই বুথে ভোট হচ্ছে। প্রায় 2,40,000+ হচ্ছে গিয়ে ভোটদাতা। বিজেপি মনে করছে এখানে 1 লক্ষ ভোটে জয়লাভ করে আসবে বিজেপির যে ক্যান্ডিডেট দেবাংশু পান্ডা। এবং এটাও বলে রাখি, বুথগুলিতে তৃণমূল কংগ্রেসের এজেন্টদেরকে দেখা যাচ্ছে না। দেখা না যাওয়ারই কথা, তার কারণ হচ্ছে তাদের প্রার্থী এই ভোট থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। সেক্ষেত্রে কার জন্য তৃণমূলের লোকজন বুথে গিয়ে বসবে? এক প্রকার এই ভোটের কিন্তু আগেই যে কি আসতে চলেছে রেজাল্ট, সাধারণ মানুষ মোটামুটি সব বুঝে গেছে। কোনো দুর্ঘটনা বা কোনো মারামারি, কোনো ঘটনা এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। যদি কোনো ঘটনা আমরা মিস করে যাই তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এরকম একটা ঘটনা ঘটেছে। কিন্তু এখনও পর্যন্ত যা খবর আছে আমাদের কাছে, তাতে কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তো দেখলেন ভোটের কিছু টুকরো টুকরো চিত্র। আজকে ফলতার 24 তারিখে গণনা হবে। এখনও পর্যন্ত কোনো বুথ থেকেও কোনো কমপ্লেন আসেনি। আমরা আর যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে গিয়ে, এক, অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না অভিষেক, রক্ষা কবচ দিয়েও শর্ত বাঁধল হাইকোর্ট। বিষয়টা কি আপনারা শুনেছিলেন কয়েকদিন আগেই। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একটি এফআইআর হয়েছিল। ভোটের আগে যে প্রচারে গিয়েছিলেন তিনি, আরামবাগ সহ নন্দীগ্রাম, সেই অঞ্চলে উনি এমন কিছু কথাবার্তা বলেন যেই কথাবার্তা সাধারণ মানুষের জন্য ঠিক নয় বলেই মনে করা হয়েছে। পুলিশ এফআইআর নেয় সেই বিষয়ের উপরে। বাগুইয়াটির এক বাসিন্দা এফআইআর করেন। আজকে হাইকোর্টে সেই বিষয়ে একটা শুনানি ছিল। শুনানি বলতে হাইকোর্টে রক্ষা কবচ নিতে গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অ্যাডভোকেট হিসেবে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন তার এই মন্তব্যের জন্য, মানে অভিষেকের এই মন্তব্যের জন্য কোনো আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটেনি, ফলে এই বিষয়ে একটা রক্ষা কবচ দেওয়া হোক। রক্ষা কবচ দিয়েছে বটে হাইকোর্ট, এবং তার সাথে শর্তও চাপিয়েছে। রক্ষা কবচে বলা হয়েছে 31শে জুলাই পর্যন্ত আপাতত অ্যারেস্ট করা বা এই বিষয়ের উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা যাবে না। 31শে জুলাই অবধি একটা রক্ষা কবচ পেয়েছে। তবে বলা হয়েছে অনুমতি ছাড়া দেশ ও
সে ছাড়তে পারবে না, তার সঙ্গে তীব্র ভৎসনাও করা হয়। আপনি একজন এমপি হয়ে এই ধরনের মন্তব্য কিভাবে করতে পারলেন? ভৎসনা এই সমস্ত জিনিস আমরা অনেক শুনেছি, জানি এইসবের কোনো এফেক্ট এদের উপরে আসে না, এদের গন্ডারের চামড়া, কোনো অসুবিধা নেই সেগুলো। কিন্তু এইটাই অসুবিধা, সাধারণ মানুষ যদি এরকম একটা এফআইআরের মুখোমুখি হতো, সাধারণ মানুষও কি রক্ষা কবচ পেত? তার মানে আইন সবার জন্য সমান নয়, সেরকমই কি বোঝা যাচ্ছে? যাই হোক না কেন, 31শে জুলাই পর্যন্ত এই এফআইআরের বিষয় কোনো জেরা করা যাবে না, সেরকমটা জানা গিয়েছে। অন্যদিকে আরও একটা খবর, যেটা গতকালকেই আমরা রাতের ভিডিওতে আলোচনা করেছিলাম, যে এবার অনুপ্রবেশকারীদেরকে ধরে ধরে বিএসএফের হাতে তোলা হবে, এবং এটাও আজকে সাফ নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। কি বলা হয়েছে? বলা হয়েছে যে আর আদালতেই নয়, আদালতে নিয়ে যাওয়াই হবে না, তারা ভারতবাসীই নয়, অতএব ভারতবাসী হলে আদালতে নিয়ে যাওয়ার ব্যাপার থাকতো। যারা ভারতবাসী নয়, অনুপ্রবেশকারী, তাদের আবার ভারতের আদালতে বিচার পাওয়ার যোগ্যতাই বা কী আছে? তাই এবার থেকে আদালত নয়, ধরার পর সরাসরি বিএসএফের হাতে তুলে দাও, তারপর বিএসএফ তাকে কিভাবে পুশব্যাক করবে সেটা বিএসএফের ব্যাপার, কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র দপ্তর দেখবে, অমিত শাহের দপ্তর। তবে অনুপ্রবেশ ইস্যুতে এটা কিন্তু একটা বড় নির্দেশ, এবং গতকালকে সেই বিষয়ে ডিটেল আলোচনা করেছি, এবং এটাও বলেছিলাম প্রচুর দেখবেন ন্যাকাকান্না করতে আসবে ভারতের মধ্যেই কিছু মানুষজন, তাদের ন্যাকাকান্নাকে পাত্তা দেবেন না। আপনি শুধু একটাই জিনিস মাথায় রাখবেন, এই যেই লোকগুলো অনুপ্রবেশ করে আমাদের এখানে চাল ডাল ধ্বংস করছিল এতদিন, এবং আমাদেরই যারা ভারতবাসী, যারা গরিব, তারাও তো কাজ করে খেতে পারতো, তাদের থেকে কাজ এক প্রকার ছিনিয়ে নিয়ে তাদেরকে রাস্তায় বসিয়ে দিয়ে বাইরের লোকগুলো বিভিন্ন কাজ করতে, এমনকি 100 দিনেরও কাজ করেছে, তারা সরকারি টাকাও পেয়েছে জব কার্ড বানিয়ে, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড, এসব বানিয়ে তারা একেবারে জেগে বসেছিল, আর একটি বিশেষ দলকে তারা ভোট দিত, আপনারা ভালো করেই জানেন। এসআইআরের পর এদের তো নাম বাদ গিয়েছেই, এখনও আছে এরকম প্রচুর যারা অনুপ্রবেশ করেছে, এখানে থাকছে, এখানে কাজবাজ করছে, তাদের কাগজপত্র নেই, তাদের ভোটার আইডি, আধার কার্ড, এসব কিচ্ছু নেই, কিন্তু অনেক বাড়িতে বাড়ি তারা কাজ করে। এমনও তো হতে পারে তারা প্রচুর ইনফরমেশান এখান থেকে বাইরে পাঠাচ্ছে। এই সমস্ত বিষয়ের উপরে দেখতে হবে বিষয়গুলো, এবং যথেষ্ট ঠিকঠাক ডিসিশন নিয়েছে বলে আমি অন্তত মনে করি। আপনারা কি মনে করেন জানাবেন। আর আপাতত এইটুকুই, এবং পরবর্তী সময়ে আসছি ফলতার ভোট সহ আরও যা যা খবর আসবে সেই খবরাখবর নিয়ে। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।